আচ্ছা তাহলে আজকে শুরু করি। আমি আজকে রিজন ক্লজ দিয়ে শুরু করব। রিজন, ঠিক আছে? অ্যাডভার্ব ক্লজ 9 প্রকার আছে, তার মধ্যে আমরা একটা পড়েছি অলরেডি, টাইম। আজকে আমরা রিজন পড়ব, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। রিজন অর্থ কি? কারণ। কারণ। হ্যাঁ, কারণ। রিজন বানানটা হলো আর এ এস ও এন, এটা অর্থ হলো কারণ। তো আমরা কিভাবে কিভাবে কারণ বোঝাতে পারি? ধরো তোমাদের ইংলিশ ফর টুডে সিন কম্প্রিহেনশনে তোমাদেরকে প্রশ্ন করতে পারে, হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারে। হোয়াই দিয়ে প্রশ্ন করলে তখনই তার উত্তর হিসেবে আমরা একটা কারণ লিখি না? যেমন আমি যদি প্রশ্ন করি হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল, তুমি কেন স্কুলে আসো নাই? হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল, তুমি কেন স্কুলে আসো নাই? তো তুমি স্কুলে না আসার কোন একটা কারণ ছিল। এই কারণটা আমরা কিভাবে কিভাবে উত্তর দিতে পারি? আমরা সিম্পল সেন্টেন্সে উত্তর দিতে পারি, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে উত্তর দিতে পারি, আমরা কম্পাউন্ড সেন্টেন্সে উত্তর দিতে পারি। আমাদের দেখতে হবে সিম্পল সেন্টেন্স হলে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স হলে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি, কম্পাউন্ড হলে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি। প্রথমত মাইশা এই প্রশ্নের উত্তর দাও তো, সম্ভাব্যটা উত্তর দাও। I didn't. You came. স্যার কি বলবো? তোমার সময় এটা এই তোমাকে যে প্রশ্নটা করলাম, কই ডিডন্ট ইউ কাম টু স্কুল, তুমি কেন স্কুলে আসো নাই, তার একটা সম্ভাব্য কারণ দিয়ে তুমি উত্তরটা দেবে। I don't come to school because I was ill. I didn't come to school because I was ill. তোমরা কমনলি কিন্তু প্রায় সব স্টুডেন্টই এই উত্তরটাই দেবে বিকজ দিয়ে। এখন তুমি যে বিকজ দিয়ে যে উত্তরটা দিয়েছো সেটা কোন সেন্টেন্স, সিম্পল না কমপ্লেক্স? কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? সবাই কিন্তু আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করলে কমনলি বিকজ দিয়ে উত্তর দিই, কিন্তু শুধু বিকজ না, আরো বিভিন্ন ভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। এখন আমি যদি বলি তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে উত্তর দাও, কাউসার সিম্পল সেন্টেন্সে কিভাবে উত্তর দেবে বলো তো? এটা স্যার আমি বলি। স্যার আমি বলি, I did not come to school. প্রথমে আসবে আই ডিডন্ট, প্রথমে আমার মেইন ক্লজটা চলে আসবে। আমার মেইন ক্লজটা হলো আই ডিডন্ট কাম টু স্কুল, এটা হলো মেইন ক্লজ। আই ডিডন্ট কাম টু স্কুল, এটা মেইন ক্লজ। এবার আমি কি করতে পারি? কারণটা উল্লেখ করতে পারি। কারণটা আমরা কিভাবে কিভাবে উল্লেখ করতে পারি? ধরো তুমি অসুস্থ ছিলে, আমি কারণটা বলে দিচ্ছি। সম্ভাব্য কারণটা হলো তুমি অসুস্থ ছিলে। তো তুমি অসুস্থ ছিলে এই জন্য তুমি স্কুলে আসো নাই। তুমি অসুস্থ ছিলে, এটা আমি সিম্পল সেন্টেন্সে কিভাবে প্রকাশ করতে পারি? কাউসার কি বলেছিলে? For my illness. Because of illness. আমি মাইশা বলেছে ফর মাই ইলনেস, এভাবে লেখা যাবে। ফর মাই ইলনেস, ইয়েস, এভাবে লেখা যাবে। ফর মাই ইলনেস লেখা যাবে। তারপরে কি লেখা যাবে? বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস লেখা যাবে। বিকজ অফ মাই, এখানে আমি তাহলে বিকজ অফ, আর কি লেখা যাবে? আর কি লেখা যাবে? Due to. আমরা তাহলে এখানে এই যে আই ডিডন্ট কাম টু স্কুল ফর মাই ইলনেস, আমি এখানে কারণের জন্য স্পেশাল কোন ওয়ার্ডটা ব্যবহার করেছি? ফর না, স্যার এখানে কি ব্যবহার করেছি? বিকজ অফ।
এখানে কি ব্যবহার করেছি, এখানে আরেকটা আমরা ডিউ টু ব্যবহার করতে পারি, ঠিক আছে, ডিউ টু ব্যবহার করতে পারি। আরেকটা কি বলেছে বলো, Sir, on account of. কি রকম? এভাবে On লেখা যায় না? account of. ওয়াই ইন্টু লেখা যায় না, ওয়াই ইন্টু ইলনেস লেখা যায়। Ji sir. আরেকটা কি বলেছে, অন অ্যাকাউন্ট অফ, Ji sir. হ্যাঁ অন অ্যাকাউন্ট অফ লেখা যায়। অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস। আর কিভাবে লেখা দেওয়া যায় বলো, আর কিভাবে দেওয়া যাবে, আর কোনোভাবে উত্তর দিতে পারবে অন্য? ভাবি সবাই পাবো, সবাই পাবো, আর কিভাবে দেওয়া যাবে বলো? এই লেখাগুলো কি বোঝা যায় না, আর একটু ছোট করা যাবে? লেখাগুলো এখন বোঝা যায়? Ji sir. বলো আর কিভাবে, কাউসার তুমি একটু বলো না দেখি, আর এইগুলি ছাড়া এগুলি যে আমরা 5টা সেন্টেন্স লিখলাম, 5টা সেন্টেন্সে কিন্তু সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্সে আমরা রিজন প্রকাশ করলাম। আমরা ফর দিয়ে রিজন প্রকাশ করতে পারি, আমরা বিকজ অফ দিয়ে রিজন প্রকাশ করতে পারি, আমরা ডিউ টু দিয়ে, অন টু দিয়ে, অন অ্যাকাউন্ট অফ দিয়ে রিজন প্রকাশ করতে পারি। আর কি দিয়ে রিজন প্রকাশ করতে পারি? Sir, একটু মনে করতে দেন। হ্যাঁ, যেটা আনকমন সেটা তোমরা হয়তো পারতেছো না, সেটা হলো আমি এভাবে লিখতে পারি না, Being ill. being ill I did not go to come to school, এভাবে লেখা যায় না? Ji sir. এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। আর তোমরা যে এই যে ফর মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস, ডিউ টু মাই ইলনেস, ওয়েন টু মাই ইলনেস, অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, এই ফ্রেজ গুলো আমরা কিন্তু সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারি। এগুলো তুমি সেন্টেন্স শুরু করে ব্যবহার করলে হবে, ফর মাই ইলনেস আই ডিডন্ট কাম টু স্কুল, বিকজ অফ মাই ইলনেস আই ডিডন্ট কাম টু স্কুল। তখন কিন্তু সবগুলো ফ্রেজের পরে একটা করে কমা দিতে হবে। আর এখানে আমরা বিং ইল আই ডিডন্ট কাম টু স্কুল এভাবে আমরা লিখতে পারি, বুঝছো? এভাবে লেখা Ji যায়। sir. এবার দেখো জি, স্যার। আরেকটা জিনিস খেয়াল করো। এভাবে লেখা যায়, জি স্যার। ঠিক আছে, এটা এভাবে লিখলে ঠিক আছে। জি স্যার। Ji sir. তাহলে অনেকগুলো অপশন আছে রিজন প্রকাশ করার, যে সিম্পল সেন্টেন্সটাই আমরা কয় রকম করে লিখলাম দেখ, ফর দিয়ে করলাম, বিকজ অফ দিয়ে করলাম, ডিউ টু দিয়ে করলাম, ওয়েন টু দিয়ে করলাম, অন অ্যাকাউন্ট অফ দিয়ে করলাম, বিং ইল। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম বলতো? বিং ইল কে আমরা গ্রামেটিক্যালি কি বলবো? স্যার জেরান। না, জেরান নাই। জেরান কাকে বলে? আমাকে জেরান কে বলেছো? আমাকে জেরান কে বলেছো? স্যার আমি আমরা তুমি বলো জেরান কাকে বলে? স্যার ভাব প্লাস আইএনজি। বার প্লাস আইনজি কে কি তুমি সবসময় জেরান বলবে? স্যার সামনে পজিটিভ থাকলে হ্যাঁ, সামনে পসেসিভ, পজিটিভ থাকলে এটা তো একটা অপশন, আরো অনেক অপশন আছে। স্যার আমি বলি প্রাবণ আসো, প্রাবণ কি আসো? যে আজকে প্রাবণ নেই? না স্যার। নিশাব জান্নাতুল, এটা কে? স্যার আমি
এ সানাউল নাম সানাউল এভাবে নাম দিছো কেন? স্যার আমার নাম তোমার নাম? নিশান। তোমার নাম নিশান? আর ওর ফুল নেম শুনলে সবাই অজ্ঞান হয়ে যাবে। কি? সানাউল কারণ ইসলাম full name তালাল মোহাম্মদ গোলাম সানা- রাব্বানি দীপু নিশাদ ভুইয়া। বাদ পড়ছে মোহাম্মদ সানাউল ইসলাম গোলাম রব্বানি তালাল নিশান দীপু ভুইয়া। আচ্ছা ওরে তাসিম শোনো, বাবা ওইসে আর বলতে হবে না। গোলাম রব্বানি আমার আব্বুর নাম। ওএমজি আচ্ছা সবাই শুনো, এই যে অন্য বলেছিলে যে জেরান কাকে বলে? জেরান কিন্তু নাউনের কাজ করে, এই কথাটা কেউ বলতেছো না। আর আরে এবার অনেক কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, আইনজীবী প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভের কাজ করবে, জেরান হলে নাউনের কাজ করবে। আর নাউন হিসেবে একটা আইনজীবী সেন্টেন্সের সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট হবে, অ্যাপোজিশন হবে। কিন্তু এখানে কোনোটাই নয়, এখানে বিং ইল এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, বিং ইল এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর আই বিং ইল এটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট কি হয়তো এখন তোমরা বুঝবে না, আপাতত মনে রাখবে যে নাউন বা প্রোনাউনের পরে ডাইরেক্টলি কোনো ফাইনাইট ভার্ব থাকে না, নন ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলতে পারি। তো আমরা দ্বিতীয় সেন্টেন্সে আই বিং ইল কে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলতে পারি। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে কি কি পেতে পারি? আমরা সিম্পল সেন্টেন্সে কি কি পেতে পারি বলো? শুনতেছো সবাই? এগুলো সব সিম্পল সেন্টেন্স, এগুলো সব সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? ফর প্লাস নাউন ফ্রেজ, পরে পরে কি থাকবে? ফর কনভার্স ফ্রেজ বলো। কনজাংশন প্রিপোজিশন। এখানে যে আমি রেড মার্ক দিয়েছি, রেড ফন্টে যেগুলো লিখেছি সবগুলো প্রিপোজিশনের কাজ করেছে। প্রিপোজিশনের পরে আমরা কি ব্যবহার করি? নাউন ফ্রেজ ব্যবহার করি। প্রিপোজিশনের পরে আমরা এদিকে আসো, প্রিপোজিশনের পরে আমরা কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি। সবগুলোকে আমরা নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত করতে পারি। ঠিক আছে? প্রিপোজিশনের পরে কি কি থাকবে? নাউন থাকবে, প্রোনাউন থাকবে, নাউন ফ্রেজ থাকবে। বিকজ অফ একটা ফ্রেজ, এই ফ্রেজকে আমরা কি ফ্রেজ বলবো বলো? বিকজ অফ কে কি বলবে বলো? নাউন ফ্রেজ বিকজ অফ নাউন ফ্রেজ, না প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ, বিকজ অফ প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো এই জিনিসগুলো ক্লিয়ার করো, ভালো করে ক্লিয়ার করো, গ্রামাটিক্যাল এই পয়েন্টগুলো ভালো করে ক্লিয়ার করো তোমরা, যাতে তোমরা ভুল থেকে না যায়। তোমাদের আমি বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? যেই ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে না? এই কথা বলেছিলাম তোমাদেরকে। জি স্যার কিন্তু বিকজ অফ কি নাউন দিয়ে শেষ হয়েছে না প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে? প্রিপোজিশন দিয়ে এই প্রিপোজিশন দিয়ে শেষ হয় এমন ফ্রেজকে আমরা কি বলেছিলাম? স্যার ফ্রেজাল প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ এগুলোকে ফ্রেজ প্রিপোজিশন বলে অথবা কমপ্লেক্স প্রিপোজিশন বলে। ঠিক আছে? ফ্রেজ প্রিপোজিশন বলে অথবা কমপ্লেক্স প্রিপোজিশন বলে। যে প্রিপোজিশনে আমরা একাধিক ওয়ার্ড ব্যবহার করব সেটা ফ্রেজ প্রিপোজিশন বা কমপ্লেক্স প্রিপোজিশন। বিকজ অফ কে তোমরা কমপ্লেক্স প্রিপোজিশন বলে, প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবে না। প্রিপোজিশনাল ফ্রেজ অন্য কথা, তোমাদের ফ্রেজ প্রিপোজিশন বলে। একটা ফ্রেজ প্রিপোজিশন হলো প্রিপোজিশনের ক্লাসিফিকেশনের মধ্যে 6 প্রকার প্রিপোজিশনের মধ্যে একটি।
এখানে যে সবগুলোই ব্যবহার করলাম, বিকজ অফ, ডিউ টু, অইন টু, অন অ্যাকাউন্ট অফ, সবগুলাই ফ্রেজ প্রিভিয়েশন। ফ্রেজ প্রিভিয়েশনের বৈশিষ্ট্য কি বলেছিলাম? ফ্রেজ প্রিভিয়েশনের বৈশিষ্ট্য হলো প্রিভিয়েশন দিয়ে শেষ হবে, কিন্তু প্রিভিয়েশন দিয়ে শুরু হতেও পারে, নাও হতে পারে। স্যার ফ্রেজ অবশ্যই প্রিভিয়েশন দিয়ে শুরু হবে। ফ্রেজ প্রিভিয়েশন দিয়ে শুরু হতেও পারে, নাও হতে পারে। যেমন দেখো, অন অ্যাকাউন্ট অফ, আগেও প্রিভিয়েশন আছে, পরও প্রিভিয়েশন আছে। পরেরটা কিন্তু কম্পালসারি, কিন্তু আগেরটা কম্পালসারি নয়। আগেরটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সবাই বুঝেছো? তাহলে স্যার বুঝবে কেমনি স্যার প্রিভিয়েশন পেজ আর আরে প্রিভিয়েশনাল ফ্রেজ তো প্রিভিয়েশন দিয়ে শুরু হবে, প্রথমে দিয়ে শেষে প্রিভিয়েশন থাকবে না। স্যার আপনি তো বলছেন স্যার ফ্রেজ প্রিভিয়েশন স্যার প্রিপোজিশন শুরু হতে পারে। এই দেখো, প্রিভিয়েশন দিয়ে শুরু হয়েছে অন অ্যাকাউন্ট অফ। দেখো, প্রিভিয়েশন আগেও প্রিভিয়েশন আছে, পরেও প্রিভিয়েশন আছে, তবে আগেরটা কম্পালসারি না। এখানে শুধু পরে আছে, আগে নাই। এখানে পরে আছে, আগে নাই। পরেরটা কিন্তু কম্পালসারি। বুঝেছো? স্যার তাহলে স্যার প্রিপোজিশনাল ফ্রেজে এই যে টু স্কুল প্রিভিয়েশনাল ফ্রেজ, দেখো টু স্কুল প্রিভিয়েশনাল ফ্রেজ, এটার পরে প্রিভিয়েশন নাই। দেখছো পার্থক্য এই জায়গায়? স্যার মানে স্যার ফ্রেজ প্রিপোজিশন স্যার দুইটা প্রিপোজিশন থাকবে। দুইটা থাকবে না, দুইটা থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু একটা শেষে একটা জি, স্যার। থাকবেই। শেষে একটা কম্পালসারি, শেষে থাকবে। কিন্তু ফ্রেজ প্রিভিয়েশনাল ফ্রেজের শেষে কিন্তু প্রিভিয়েশন থাকবে না। যেমন টু স্কুল, এটা প্রিভিয়েশনাল ফ্রেজ। এখন বুঝেছো? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ টু স্কুল যে প্রিভিয়েশন, যে ফ্রেজ প্রিভিয়েশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। এখানে স্কুল দিয়ে শেষ হয়েছে, শেষে কোনো প্রিভিয়েশন থাকবে না। এগুলো হলো প্রিভিয়েশনাল ফ্রেজ। কিন্তু শেষে প্রিভিয়েশন থাকলে সেগুলো হবে ফ্রেজ প্রিভিয়েশন বা কমপ্লেক্স প্রিভিয়েশন। আমরা একটা প্রিভিয়েশনের পরে যেমন নাউন ব্যবহার করি, কমপ্লেক্স প্রিভিয়েশনের পরেও আমরা নাউন ব্যবহার করি, নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করি। তাহলে সিম্পলের স্ট্রাকচার এইভাবে হবে, ডিউ টু, ডিউ টু প্লাস কি থাকবে? ডিউ টু প্লাস নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ থাকবে। অইং টু প্লাস কি থাকবে? নাউন ফ্রেজ। অন অ্যাকাউন্ট অফ প্লাস কি থাকবে? অন Noun phrase. অ্যাকাউন্ট অফ প্লাস নাউন ফ্রেজ। তারপরে কি থাকতে পারে? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা আরেকটা হলো নমিনেটিভ অ্যাবসোলুট। স্যার আবার বলছেন নর্মালি অ্যাবসলিউট মানে এই যে লিখছো নমিনেটিভ অ্যাবসোলুট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এটা মানে বলবেন স্যার? স্যার বলি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল কোন ধরনের ভার্ব বলো? ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? Non-finite. যে নাউন বা প্রোনাউনের পরে ডাইরেক্টলি কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে আমরা নমিনেটিভ অ্যাবসোলুট বলতে পারি। ঠিক আছে? স্যার। এখন বুঝেছো? অন্য জি স্যার। এই যে আমরা শেষে যে সেন্টেন্সটা গেলাম, আই এর পরে কোনো ডাইরেক্টলি ফাইনাইট ভার্ব নাই, ফাইনাইট ভার্ব অনেক দূরে আছে। এখানে ফাইনাইট ভার্ব হলো ডিডন্ট কাম, কিন্তু বিং ইল হলো নন ফাইনাইট ভার্ব। আই এর পরে নন ফাইনাইট ভার্ব আছে, তাই আমি আই কে নমিনেটিভ অ্যাবসোলুট বলতে পারি। এখন ক্লিয়ার? জি স্যার। এবার এই যে আমরা কয়টা সেন্টেন্স লিখেছি এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 7টা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সগুলোর মধ্যে অর্থগত কোনো পার্থক্য আছে? না স্যার। নাই, সবগুলাই একই অর্থ প্রকাশ করেছে। আমরা ইচ্ছে করলে যে কোনো একটা লিখতে পারবো ওই উপরের প্রশ্নের উত্তরে। Why didn't you come to school? এই প্রশ্নের উত্তরে পারি না? কোনটা স্ট্যান্ডার্ড স্যার এখানে সবচেয়ে হ্যাঁ? বেশি? বুঝি নাই। কোনটা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড হবে? সবগুলাই স্ট্যান্ডার্ড, তোমার যেটা খুশি সেটা লিখতে পারো। কিন্তু আমরা তো
বেশিরভাগই হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজ দিয়ে লিখি না। স্যার তোমরা সবাই যে বিকজ দিয়ে লিখো, কিন্তু এতগুলো যে অপশন থাকে সেটা জানতে। না স্যার তো তোমাদের তোমাদের বলা থাকে যে কম্প্রিহেনশনের প্রশ্নে যাতে প্যাসেজে কোনো লাইন হুবহু না আসে, এইভাবে উত্তর লিখলে কম্প্রিহেনশনের প্রশ্নের উত্তরে মার্ক বেশি পাওয়া যায় বা বেটার আনসার হয়। কিন্তু তোমরা অনেকে কি করো, কি প্যাসেজে যেরকম আছে সেরকম লিখে দাও। তো এতগুলো অপশন থাকতে আমার কি আর প্যাসেজের মতো করে সেন্টেন্স লিখতে হবে? প্যাসেজে ধরো বিকজ আছে, আমি বিকজ ব্যবহার করব না, আমি এখান থেকে যে কোনো অপশনে সেন্টেন্সে উত্তর দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার তাহলে আমি সিম্পল সেন্টেন্সটাই কয় রকম লিখতে পারি? 7 রকম লিখতে পারি না? জি স্যার হ্যাঁ, আরো একটা আছে 7 রকম ছাড়াও, কিন্তু আরো একটা আছে, দেখি এটা কার মাথায় থেকে বের হয়ে আসে। কারণটা কিন্তু আরেকটা ফ্রেজ দিয়েও প্রকাশ করতে পারি, সেটা একটু আনকমন, হয়তো তোমাদের জানা থাকবে না, তারপরে দেখি কি কারো মাথা থেকে বের হয়ে আসে কিনা। আসবে? আরেকটা কমপ্লেক্স প্রিভিশন বা ফ্রেজ প্রিভিশন আছে, সেটা হলো অন দা গ্রাউন্ড অফ। এটা জানতে? কে জানতে বলো? অন দা গ্রাউন্ড অফ তো কিন্তু কারণে, গ্রাউন্ড মানে এখানে কারণ বা যুক্তি, গ্রাউন্ড অর্থ যুক্তি। আমি অসুস্থ ছিলাম এই যুক্তিতে, আমি অসুস্থ ছিলাম এই কারণে আমি স্কুলে আসিনি। গ্রাউন্ড অর্থ কি বলা যাবে? গ্রাউন্ড অর্থ হলো অজুহাত করতে পারো, যুক্তি দিতে পারো, কারণ বলতে পারো। গ্রাউন্ডের অবশ্য বিশেষ অর্থ আছে, তো এই জন্য গ্রাউন্ডটা কমনলি ব্যবহার হয় না। গ্রাউন্ড কিন্তু কারণ ছাড়া আরো অনেক অর্থ বোঝাতে পারে। এবার আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে লেখা যায়। আমি যখন এগুলো কমপ্লেক্স লিখবো, তোমরা বেশিরভাগ এই যে রাদিয়া তুমি যে প্রশ্নের উত্তর দিয়েছিলে সেটা কি? আই ডিডন্ট কমপ্লেক্সে যেটা উত্তর দিয়েছিলে সেটা কি? আই ডিডন্ট কাম টু স্কুল। বিকজ দিয়ে দিয়েছিলে না উত্তরটা? বিকজ এর পরে আমাদের ক্লজ লিখতে হবে, আই ওয়াজ ইল। বুঝছো কারণ কোনটা? আমরা কমপ্লেক্সের জন্য কি ব্যবহার করলাম? বিকজ ব্যবহার করলাম। এবার বলো, কমপ্লেক্সে বিকজ ছাড়া আর কিছু লেখা যায়? না স্যার। যাই না? অন্য Sir, I was ill. I didn't come to school. হ্যাঁ, As I was ill, I didn't come to এইভাবে as I was ill এইভাবে লেখা যায়। আপনার as টা কিন্তু আগে থাকবে, as আমরা মাঝখানে ব্যবহার করব না। As I was ill, I didn't come to school আমরা এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, since ও ব্যবহার করতে পারি, since ও ব্যবহার করতে পারি। স্যার গভর্নমেন্ট স্যার I was ill so that I didn't come to school. হ্যাঁ, I was ill so that I didn't come to school. এভাবে হবে? তুমি বলো হবে কিনা? হবে না? তুমি বলো না দেখি। হচ্ছে স্যার হবে। এই কাউসার হবে? স্যার না হবে না। কেন হবে না বলো তো? রাজিয়ার কি সমস্যা হয়েছে? রাজিয়া শুধু বের হয়ে ঢুকে, এই ওই অর্ণব যেটা বলছে I was ill so that I didn't come to school, এটা হবে কিনা বলো কাউসার? স্যার সো দ্যাট তো কারণ বোঝায় না। so that কি বোঝায়? so that কি বোঝায় বলো অর্ণব? স্যার so that তো স্যার কারণ বুঝে মনে হচ্ছে। অর্ণব so that দ্বারা বোঝায় কারণ না, so that দ্বারা বোঝায় উদ্দেশ্য। বুঝতে পারছো? উদ্দেশ্য বুঝো তো? স্যার আমরা লেখাপড়া করি, আমাদের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা কি? পরীক্ষা ভালো করা না? স্যার সেখানে ব্যবহার করবে so that, যেমন I study hard so that I can do well in the exam. We work hard so that we can prosper in life.
we went to the field so that we can play football. We could play football. এক্ষেত্রে so that ব্যবহার করবে। বুঝছো অর্ণব এখন? জি স্যার। আর তুমি যে সেন্টেন্সটা বলেছো অর্ণব সেটার অর্থ কি জানো? না স্যার। তুমি অসুস্থ ছিলে, কিন্তু তুমি অসুস্থ ছিলে, তুমি নিজে নিজে অসুস্থ হয়ে গেছো, তোমার উদ্দেশ্য হলো স্কুলে না যাওয়া। আল্লাহ। তোমার উদ্দেশ্য ছিল যে স্কুলে যাবে না, এজন্য তুমি নিজে নিজে অসুস্থ হয়ে গেছো। তুমি যদি ওই সেন্সে তো তাহলে তোমার সেন্টেন্সটা ঠিক আছে। বুঝতে পেরেছো? না স্যার। তুমি যদি ওই সেন্সে তো তাহলে তোমার সেন্টেন্সটা ঠিক আছে। তুমি অসুস্থ ছিল, তোমার অসুস্থ থাকার উদ্দেশ্য হলো তুমি স্কুলে না যাওয়া। স্যার নিজে নিজে কি স্যার কাকে বলতেছেন? হ্যাঁ, অর্ণবকে স্যার বলতেছি। কাকে বলতেছেন? অর্ণব বলছে যে I was ill so that I didn't come to school. অর্ণব এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার আমি স্কুলে আসবো না তাই আমি অসুস্থ হয়ে গেছি। আচ্ছা বলো এখন, এই তিনটা সেন্টেন্স ছাড়া আর কোনো ভাবে উত্তর দেওয়া যায়? বলো, এই তিনটা সেন্টেন্স ছাড়া আর কোনো ভাবে উত্তর দেওয়া যায়? উত্তর দাও। মাইশা দেওয়া যায় না? এই তিনটাই আছে, আর কোনো অপশন নেই। কমপ্লেক্স সেন্টেন্স অপশন হলো তিনটা। আমরা কমপ্লেক্সে সিন্স এস বিকজ ব্যবহার করব, বিকজ ব্যবহার করব মাঝখানে, সিন্স এস ব্যবহার করব সেন্টেন্সে প্রথমে। তুমি যখন সিন্স এস ব্যবহার করবে তখন রিজন ক্লজটা আই ওয়াজ ইল এখানে রিজন ক্লজ, কারণ ওইটা দ্বারা যেহেতু কারণ বুঝাইছে ওটাকে আমরা রিজন ক্লজ বলবো। তাহলে সিন্স এস ব্যবহার করলে রিজন ক্লজটা সেন্টেন্সের আগে থাকবে, তাই তারপরে কমা বসাতে হবে। আর বিকজ ব্যবহার করলে রিজন ক্লজটা সেন্টেন্সের শেষে থাকবে, কিন্তু মাঝখানে কোনো কমা বসাবে না। আরে কমপ্লেক্সের স্ট্রাকচার আমরা কিভাবে লিখতে পারি? সিম্পলের স্ট্রাকচারে কয়টা পয়েন্ট আছে? একটা, সাতটা। কয়টা আছে? সাতটা। সাতটা আছে। জি স্যার। এগুলো মাথায় রাখবে, করার সময় সবগুলো মাথায় রাখবে। জি স্যার। আচ্ছা দেখো, তাহলে সিম্পলে কয়টা অপশন আছে? রিজনের জন্য সিম্পলে কয়টা অপশন? দেখতেছো সবাই? জি স্যার। জি স্যার। সিম্পলে 8টা দেখছো, আর কমপ্লেক্সে কয়টা? তিনটা। হ্যাঁ, কমপ্লেক্সে আমরা তিনটা অপশন, সিন্স আমি একসাথে দিচ্ছি, এস প্লাস রিজন ক্লজ লিখবে। রিজন ক্লজ মানে যে ক্লজ দ্বারা কারণ বুঝাবে। যদি রিজন ক্লজ আগে লিখি আমাদের কি করতে হবে? রিজন ক্লজের পরে কমা দিতে হবে, তারপরে আমরা মেইন ক্লজ লিখবো। শুনতেছ? শুনতেছ রে সবাই? দুই নম্বরে আমরা মেইন ক্লজটা আগে লিখবো। যদি মেইন ক্লজ আগে লিখো কি হয়? মাঝখানে কমা হবে না, আর মাঝখানে আমরা বিকজ ব্যবহার করব। বিকজ এর পরে রিজন ক্লজ থাকবে। তাহলে তিনটা অপশন, এক নম্বরে দুইটা আছে, একটা হয় সিন্স দিয়ে না হয় এস দিয়ে, কিন্তু দুইটাই কিন্তু স্ট্রাকচার একই রকম থাকবে। আর বিকজ ব্যবহার করলে বিকজ মাঝখানে ব্যবহার করবে। এবার আমরা কম্পাউন্ড করব। আমরা যদি কম্পাউন্ডে উত্তর দিতে চাই তাহলে কম্পাউন্ডে রিজন ক্লজটা আগে লিখবে। বানাতে পারবে সবাই কম্পাউন্ড?
I was Yes, ill sir. and I didn't come to school. Yes. I didn't come to school. Yes, sir. I didn't come to school. Nah, I was ill, so I didn't come to হ্যাঁ school. মেইন ক্লজ আগে আনা যাবে না, রিজনের ক্ষেত্রে মেইন ক্লজ আগে আনা যাবে না। দেখো মেইন ক্লজ আগে আনলে হবে না, হবে জি স্যার, হচ্ছে না। না স্যার। হবে না। মেইন ক্লজ রিজনের ক্ষেত্রে রিজন ক্লজ এটা কমপ্লেক্স সেন্টেন্সে যদি আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, কিন্তু আমরা কম্পাউন্ডে সবসময় আগে নিয়ে আসবো। তাই আমরা লিখবো যে কি প্রথমে রিজন ক্লজ, রিজন ক্লজ আমরা এন দিয়ে জয়েন করব। কি দিয়ে জয়েন করব? And কম্পাউন্ড কি দিয়ে জয়েন করা যায়? এন অর পার্ট দিয়ে, কিন্তু আমরা And রিজনের or but ক্ষেত্রে so. এন দিয়ে জয়েন করব। এন্ড এর পরে তুমি ইচ্ছে করলে সো দিতে পারো, কিন্তু সোটা অপশনাল, ঠিক আছে? সোটা অপশনাল, কিন্তু তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো। সোটা ব্যবহার করলে অর্থটা ক্লিয়ার হবে। তাহলে আমরা এখন কম্পাউন্ড লিখবো যে কি আই ওয়াজ ইল। কম্পাউন্ডে অপশন কয়টা? একটাই। sir, and so I didn't go to school. didn't come to school. Come. এখানে আমরা আই সহ সো আমরা নাও দিতে পারি। ব্যাকেটে দিলাম, যতটুকু ব্যাকেটে দিলাম এই অংশটা না দিলেও চলবে। আই ওয়াজ ইল এন্ড ডিডন্ট কাম টু স্কুল, দুই ক্লজে। এই যে আই ওয়াজ ইল, যদিও এটা আগে রিজন ক্লজ ছিল, এখন কোন ক্লজে পরিণত হয়েছে? কম্পাউন্ডে কোঅর্ডিনেট ক্লজে, না? কম্পাউন্ডে আই ওয়াজ ইলটা কোন Sir. ক্লজ রয়েছে? কোঅর্ডিনেট ক্লজ, না? জি স্যার। আর জি, এইদিকে sir. আই ডিডন্ট কাম টু স্কুল মেইন ক্লজটা কিন্তু কোঅর্ডিনেট ক্লজ রয়েছে। কোঅর্ডিনেট ক্লজে যতটুকু অংশ কমন থাকে ততটুকু অংশ দ্বিতীয় ক্লজে ব্যবহার না করলেও চলে, তবে সো ব্যবহার করলে দিতে হবে। কিন্তু সো ব্যবহার করলে তুমি যদি আই না দাও তাহলে সুন্দর লাগবে না। যেন আই ওয়াজ ইল এন্ড সো ডিডন্ট কাম টু স্কুল বললে এটা সুন্দর লাগবে না। সো ব্যবহার করলে আইটা দিতে হবে, আর যদি সো ব্যবহার না করে আইটা দিতে হবে না। আই ওয়াজ ইল এন্ড ডিডন্ট কাম টু স্কুল এভাবে করলে হবে, অথবা আই ওয়াজ ইল এন্ড সো আই ডিডন্ট কাম টু স্কুল। তাহলে এখন দেখো কতগুলো অপশন, এই যে হোয়াই এর উত্তরে তুমি কতগুলো অপশনে তুমি কম্প্রিহেনশনের প্রশ্নের উত্তর দিতে পারো। তোমাকে যদি কিন্তু তোমরা কমনলি বিকজ দিয়ে দাও, কিন্তু আমরা এখন কিন্তু অনেকগুলো অপশন পেয়ে গেলাম। কাজে লাগাতে পারবে ফার্স্ট বারে কম্প্রিহেনশনের প্রশ্ন উত্তর দিতে? জি স্যার। রিজন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আরেকটা সিম্পল সেন্টেন্স লিখি, সেটা তোমরা কিভাবে করবে দেখো। The weather being cold, we not go out. আবহাওয়া ঠান্ডা ছিল তাই আমরা বাইরে যাইনি। কমপ্লেক্স কি হবে? As the weather was cold, we did not go out. As the weather অথবা since the weather, as অথবা since ব্যবহার করো। The weather was cold, এখানে মেইন ক্লজে কোন টেন্স আছে দেখবে। মেইন ক্লজের টেন্স অনুসারে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স ব্যবহার করবে। তারপর লিখতে পারো we did not go out। কম্পাউন্ড করলে কি হবে? The weather being was cold and we didn't. কি গেল? Yes, sir. হ্যাঁ, কম্পাউন্ডে অবশ্যই তোমরা রিজন ক্লজ আগে নিয়ে আসবে। রিজন ক্লজ আগে নিয়ে আসবে, কম্পাউন্ড বানানো হয়নি এটা। Yes. হ্যাঁ হ্যাঁ, কি হবে বলো? The weather was The cold, weather was cold
and we did not go out. and so দিতে পারো and ব্র্যাকেটে So দিব না, so sir. দিতে পারো, so দিলে উই দেবে, আর না দিলে দেবে না। আচ্ছা, এখানে উই দিতে হবে কারণ এখানে Sir, we দিতে হবে, sir. উই দিতে হবে কারণ আগে উই নেই। Sir. এই যে এখানে দা ওয়েদার যে ব্যবহার করেছি, দা ওয়েদারকে আমরা কি বলতে পারি? নমিনেটিভ অ্যাবসলিউট বলতে পারি। বুঝেছো এখন? সবাই কি বুঝেছো? Sir. আরেকটা নমিনেটিভ অ্যাবসলিউটের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। The man being poor, he cannot buy a car. এটা বুঝছো সেন্টেন্সটা? The man being poor, he cannot buy a car. This is বুঝছি। তাহলে এখানে the man কি তো আমরা কি বলতে পারি? নমিনেটিভ অ্যাবসলিউট বলতে পারি না? Sir, বাবা বলেছে স্যার নমিনেটিভ অ্যাবসলিউট কি? Sir, নমিনেটিভ সহজভাবে অ্যাবসলিউটের বলেন না, পরে sir. নমিনেটিভ অ্যাবসলিউটের পরে ডাইরেক্টলি ফাইনাইট ভার্ব থাকে না, নন ফাইনাইট ভার্ব থাকে, বলেছি তো। এখন মনে ওঠে। হ্যাঁ, the weather being poor, এটা being হলো নন ফাইনাইট ভার্ব, এখানে being হলো নন ফাইনাইট ভার্ব। ডাইরেক্টলি কোনো ফাইনাইট ভার্ব থাকে না বা একেবারেই থাকে না। এখানে যে ফাইনাইট ভার্ব আছে সেটার সাবজেক্ট হলো হি। যেভাবে আমরা লিখতে পারি, তাহলে এটা কমপ্লেক্স কি হবে বলো? The man is poor. The man, আমরা সিন্স বা আমরা এটা বিকজ দিয়ে করি। The man the man cannot cannot buy a car because he is buy poor. a car because he is poor. Is too poor. Sir, কম্পাউন্ড করলে কি হবে বলো? sir, বলো। sir, আমরা যদি এরকম লিখতাম স্যার সিম্পল হতো না? The man cannot buy a car because of his poverty. সিম্পল হতো না এটা? সিম্পল, আমি তো সিম্পল তো অনেক রকম লেখা যায়। ওটা তুমি সিম্পল থেকে সিম্পল করে করছো, যে তোমাকে কেউ কি বলবে সিম্পল থেকে সিম্পল করার জন্য? আচ্ছা, আমি বুঝছি স্যার সিম্পল হবে নাকি? অবশ্যই হবে, হবে না কেন? সিম্পল তো তুমি এইরকম 8 রকম অপশন থেকে যে কোনো অপশনে ব্যবহার করতে পারো। ফর হিজ পভার্টি বলতে পারো, ডিউ টু হিজ পভার্টি বলতে পারো, অয়েন টু হিজ পভার্টি বলতে পারো, অন অ্যাকাউন্ট অফ হিজ পভার্টি বলতে পারো, ঠিক আছে, অন দ্য গ্রাউন্ড অফ হিজ পভার্টি বলতে পারো। সিম্পল অনেক রকম করে লেখা যায়। এখন এটা কমপ্লেক্স কম্পাউন্ড কি হবে? The man is poor and he cannot buy a car. রিজনটা আগে লিখবে, and সো দিতে পারো, সো এর সাথে হি না লিখলেও চলবে, and cannot buy a car. So সবাই এই পয়েন্টটা Sir. সবার সবার ক্লিয়ার হয়েছে? রিজনের Sir, বেশি কঠিন না স্যার একেবারে ইজি স্যার, না, রিজনটা এত কঠিন না, রিজন একদম ইজি। কিন্তু টাইমটা কঠিন। এবার আমরা আসবো রেজাল্টে। রেজাল্ট Sir. মানে কি? এসব মানে ফলাফল। পরিণাম। পরিণাম, ফলাফল আর কি। স্যার, একটা অবস্থার ফল বুঝাবে বা একটা কাজের ফল বুঝাবে। রেজাল্ট বুঝাই এরকম একটা সেন্টেন্সের উদাহরণ কি দিতে পারবে তোমরা? ধরো আমি একটা সিম্পল সেন্টেন্স লিখলাম, we play hard and we won the game. হ্যাঁ হবে না। Simple, আমি একটা okay. সিম্পল সেন্টেন্স লিখলাম, the man is weak, লোকটা দুর্বল।
এখন প্রশ্ন করতে পারো হোয়াট ইজ দ্য লোকটা দুর্বল, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ হিজ উইকনেস, সে দুর্বল বলে একটা রেজাল্ট হয়, সেটা কি? সে হাঁটতে পারে না। তার দুর্বলতার ফল কি, তার দুর্বলতার রেজাল্ট কি? সে হাঁটতে পারে না। তাহলে এটা আমরা ইংলিশে কি, এটা আমরা ইংলিশে কিভাবে লিখতে পারি? হি দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। টু ওয়াক লিখতে পারি। এই ধরনের সেন্টেন্স পড়েছো কখনো? জি স্যার আমি করছি, কালকে করছি। সবাই পড়েছো? সবাই? জি স্যার। তাহলে এই সেন্টেন্স দ্বারা কিন্তু রেজাল্ট বুঝে গেছে যে লোকটা দুর্বল, দুর্বলতার ফল কি? হাঁটতে পারে না। আর টু থাকলে, কোন সেন্টেন্সে টু থাকলে টু অর্থ হলো কিন্তু নেগেটিভ হয়। এখানে কোনো নেগেটিভের কোনো চিহ্ন নাই, কিন্তু নেগেটিভের অর্থ হবে লোকটা Yes, sir. এত দুর্বল, উইক। হাঁটতে জি পারে স্যার। না। হ্যাঁ, তোমাদের কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে, নেগেটিভ করার জন্য একটা নিয়ম আছে না, যে টু থাকলে আমরা সো ব্যবহার করি। এটা যখন আমরা কমপ্লেক্স করব তখন হবে কি? The man is weak, too হ্যাঁ, weak, so আমরা- he can't walk. সিম্পলে থাকবে টু, কমপ্লেক্সে হবে সো। মনে থাকবে? So weak that he can't walk. হি ক্যানট ওয়াক। বুঝছো এটা সবাই? মাইশা বুঝছো? মাইশা বুঝেছ? মাইশা নাই ক্লাসে? স্যার কয়জন আছো তোমরা? 6 জন আছি। 7 জন। বের হয়ে গেছে? 6 জন আছি আমরা। আসিন আসো। তো আছি না স্যার? স্যার আমি আছি। বুঝছো তুমি? স্যার যারা বুঝছি। হ্যাঁ, যারা আছে তারা মনোযোগ দিয়ে শোনো, যে ধরো দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তোমাকে নেগেটিভ করতে বলেছে, তখন কি করবে? এই নিচেরটাই লিখবে আনসার, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। আবার সিম্বল থেকে কমপ্লেক্স করতে বলেছে, তাহলে একই আনসার হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে দিলে যে আনসার, সিম্পল থেকে কমপ্লেক্স করতে দিলে সেই আনসার। মনে থাকবে? জি স্যার। কম্পাউন্ডে, এটা তোমরা সংক্ষেপে মনে রাখবে, সিম্পলে টু, কমপ্লেক্সে সো, কম্পাউন্ডে ভেরি। কম্পাউন্ডে কি হয়? কম্পাউন্ডে কি হয়? Very. ভেরি হবে। এটা কম্পাউন্ড The করব, দ্য man ম্যান, is এখানে very কিন্তু ক্লজ weak, that যেটা যেখানে আছে সেখানে দেখবে দ্য ম্যান ইজ ভেরি উইক, very weak and he cannot walk. এন্ড সো দিতে পারো, এন্ড সো, সো এর সাথে হিটা উচ্চ রাখতে পারো। দ্য ম্যান ইজ ভেরি উইক এন্ড ক্যানট ওয়াক, এভাবে লিখলেও হবে। আচ্ছা শোনো, এটা কি সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। এবার কিন্তু আমি আরেকটা স্ট্রাকচার লিখতেছি সিম্পলে। The sum is too difficult. অঙ্কটা এত কঠিন, কেমন? Solve. এখানে কিন্তু একটা অবজেক্ট থাকবে, ফর মি টু ডু। স্যার এই সেন্টেন্সটা বুঝেছো? ফর্ম মিসে উচ্চতার সমস্যা আছে। এখানে কিন্তু ফর মিটা এইরকম ফর প্লাস অবজেক্ট, এখানে ফর হলো প্রিপজিশন, মি হলো অবজেক্ট, ফর প্লাস অবজেক্টটা কিন্তু এই সেন্টেন্সে ছিল না। ছিল? স্যার কেন ছিল না? ফর কিভাবে কাজে তো? কিন্তু এখানে দিতে হবে। এখানে কেন দিতে হবে? কারণ এখানে দুই ভার্বের সাবজেক্ট ভিন্ন, উপরে দুই ভার্বের সাবজেক্ট ছিল সেম। যেই দুর্বল সে হাঁটতে পারে না, ঠিক না? কিন্তু এখানে অঙ্ক হলো কঠিন, অর্থাৎ বি ভার্বের সাবজেক্ট হলো দাসা, আর ডো ভার্বের সাবজেক্ট হলো মি।
দুই ভার্বের সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে সিম্পলে কি আসবে? ফর প্লাস অবজেক্ট আসবে। যখন তোমরা কমপ্লেক্স থেকে সিম্পলে আসবে তখন এই কথাটা ভালো করে বুঝতে হবে। দুই ভার্বের সাবজেক্ট যখন ভিন্ন হবে একটা সাবজেক্টকে আমাদেরকে কি করতে হবে? সিম্পলে ফর প্লাস অবজেক্ট হিসেবে লিখতে হবে। আর দুই ভার্বের সাবজেক্ট যখন সেম হবে তখন কিন্তু এটা থাকবে না। এখন এটা বুঝছো? Another same and same the meaning, sir. কমপ্লেক্স তো এখন তো কমপ্লেক্স করতে পারবে সবাই, কমপ্লেক্সটা একটু কঠিন না দেখো। Sir, same কেমন sir? হ্যাঁ Sir, ও পুরো স্যার সেম কেমন হইছে আর নিচে কেমন সেম হয় নাই ইজ হলো ভার্ব না? স্যার? ইজ ভার্বের সাবজেক্ট কি? বাবু সাবজেক্ট দা ম্যান। দ্য ম্যান, ওয়াক এটা ভার্ব না? স্যার। ওয়াক ভার্বের সাবজেক্ট কি? দ্য ম্যান, দা ম্যান। মানে ওয়াক ভার্ব অর্থাৎ হাঁটবে যে, দুর্বল সেই, তাই না? স্যার। তাহলে এখানে সেম না? জি স্যার। কিন্তু এখানে অঙ্ক বিভার্বের সাবজেক্ট কি? তো সাম, আচ্ছা, আর অঙ্কটা করবে কে? আমি। আমি। সাবজেক্ট ভিন্ন না? স্যার। হ্যাঁ, দুই ভার্বের সাবজেক্ট যখন ভিন্ন হয় তখন এই অবজেক্টটা ফর প্লাস অবজেক্ট অপশনটা থাকবে। আর দুই ভার্বের সাবজেক্ট যদি সেম হয় তখন অবজেক্টটা থাকবে না। কাউসার, তাহসিন বুঝেছো? রোহান বুঝেছো? জি স্যার। রাহুল বুঝেছো? জি স্যার। জি স্যার। ফাতিন বুঝেছো? জি স্যার। ফাতিনের কোনো কথা শুনি না ব্যাপার কি? ফাতিন বলো এটা কমপ্লেক্স কি হবে? The sum is too difficult for me to do. আসাম এটা কমপ্লেক্স যেটা হবে নেগেটিভও সেটা হবে। The sum the is so sum? difficult that এ পরের ক্লজের সাবজেক্টটা বানাবো আমি মি থেকে। কোথা থেকে বানাবো? মি থেকে বানাবো। মি কে সাবজেক্ট বানালে কি হয়? আই। এখন লিখতে হবে আই ক্যান নট ডু। এটুকু লিখলে হবে না, একটা অবজেক্টও দিতে হবে। আই ক্যান নট ডু ইট। আই ক্যান নট ডু ইট। এই প্রনাউনটা যদি না দাও তাহলে অতটা ক্লিয়ার হয় না, তাই প্রনাউনটা দিতে হবে। কারণ এটা তার আগের সাবজেক্টকে রেফার করবে। আর কম্পাউন্ডে আমরা ব্যবহার করবো ভেরি। কম্পাউন্ড করলে পারবে তো? কম্পাউন্ড কি হবে? কাউসার বলো। The sum is very It's difficult difficult and and I can do it. I so- cannot do it. and I cannot do it. জি স্যার। সবাই কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে রেজাল্ট এখানে কয় রকম দেখালাম? দুই রকম দেখালাম। টু দিয়ে অ্যাডজেক্টিভের পরে ফর প্লাস অবজেক্ট থাকবে না, অ্যাডজেক্টিভের পরে ফর প্লাস অবজেক্ট থাকবে। আরো দুই রকম আছে দেখো, আরো দুই রকম করে আমি ক্লাসটা শেষ করব। এনাফের ব্যবহার কখনো করেছো? এনাফের ব্যবহার আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দাও। রেজাল্ট কয় রকম হতে পারে? অর্ণব, অর্ণব, স্যার। অর্ণব, কাউসার, তাসিন শুনতেছ? জি স্যার। রেজাল্ট কয় রকম হতে পারে? স্যার এই যে আমরা উপরে দুইটা সেন্টেন্স লিখলাম, এখানে নেগেটিভ অর্থ বুঝাইছি না? আমি রেসপন্স পাচ্ছি না। এই যে আমরা দুইটা রেজাল্টে দুইটা সেন্টেন্স লিখলাম, আমরা কি পেলাম? নেগেটিভ অর্থ পেলাম না? নেগেটিভ অর্থ স্যার তো হইতে পারে। এ দা ম্যান ইজ টু উইক টু ওয়াক। লোকটা এত দুর্বল যে হাঁটতে পারে না, অতটা নেগেটিভ না? কিরে সাউন্ড হচ্ছে? কারো আমি সাউন্ড পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না। আমার কথা শুনতেছো সবাই? জি স্যার।
ওই শুনতে কোনো রেসপন্স করতেছ না যে। তাসিন কি শুনতেছ? স্যার আমার এখানে মনে হয় নেটের প্রবলেম স্যার, কথা আরো একটু পরে আসছে, আপনি যখন বলতেছেন তারপরে আসে। ও আচ্ছা আচ্ছা শুনো, এখন শুনতেছ? স্যার নেগেটিভ। হ্যাঁ দুটাই কিন্তু নেগেটিভ, কিন্তু রেজাল্ট পজিটিভও হতে পারে না। জি স্যার। হ্যাঁ রেজাল্ট পজিটিভ করলে কিন্তু 2 হবে না, পজিটিভ করলে কি হবে না? 2 হবে না। 2 হবে না, 2 এ তাহলে পজিটিভে কি হয়? 2 এর অপোজিট কি? 2 এর অপোজিট বলো। 2 এর অপোজিট বলো। যেমন আমি এই সেন্টেন্সটার অপোজিট অর্থ লিখতে চাই, a man is too weak to work, এই সেন্টেন্সটার অপোজিট অর্থ কি বলতো? অন্য The man is not strong to walk. অপোজিট অর্থ বলবে, অপোজিট অর্থ যে এখন আমি বলতেছি যে লোকটা এত দুর্বল হাঁটতে পারে না। The man is strong to walk. হ্যাঁ তখন আমি যদি এটা অপোজিট অর্থ বলি তখন লোকটা হাঁটার মতো যথেষ্ট শক্তিশালী না। জি স্যার। এখন নেগেটিভ অর্থ হচ্ছে লোকটা এত দুর্বল হাঁটতে পারে না। তাহলে আমি যদি অপোজিট অর্থ বলি তখন হবে যে লোকটা এত শক্তিশালী হাঁটতে পারে। অপোজিট না? স্যার বুঝছো? তখন এটা অন্য কথায় বলা যায় যে লোকটা হাঁটার মতো যথেষ্ট শক্তিশালী। ওইটাই যথেষ্ট আমরা মিষ্টি। ইংলিশে লিখবো কিভাবে? The man is enough strong. তখন কিন্তু নেগেটিভ, আমরা কিন্তু নেগেটিভ অর্থে 2 ব্যবহার করেছি, কিন্তু আমরা পজিটিভ অর্থে 2 ব্যবহার করব না, তোমরা লিখবো যে এনাফ, স্ট্রং Oh. এনাফ। স্যার enough strong লেখা যাবে না স্যার? স্ট্রং লেখা যাবে না, এনাফ কিন্তু অ্যাডজেক্টিভের আগে বসে না, এটা অ্যাডজেক্টিভের পরে বসে, কিন্তু নাউনের আগে বসে। এনাফের একটা বৈশিষ্ট্য কি? এনাফ আমরা নাউনের আগে বসাবো, কিন্তু আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্বের adjective পরে পরে বসবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে বসবে না। এটাই হলো পার্থক্য এনাফের। The man is strong enough to walk. এখন কি বুঝেছো? স্যার এটা হলো ওই যে প্রথম সেন্টেন্স লিখেছি তার অপোজিট অর্থ। তো এটা যদি আমরা কমপ্লেক্স করি কি হবে? একইভাবে কমপ্লেক্স করবে সো দিয়ে, the man is is so strong that, আগে আমরা নেগেটিভ করেছিলাম, এখন আমরা নেগেটিভ করব না, এখন কি বলবো করব? he can walk. He can work, এখানে আমরা নেগেটিভ করব না। এনাফ থাকলে নেগেটিভ করবে না, টু থাকলে নেগেটিভ করবে। আর কম্পাউন্ড হবে, কম্পাউন্ড সেম নিয়মে করতে পারবে। He the man is strong and he can walk. And can work দিলে হবে, Man the man is very very strong and স্যার can, ভেরি দিলে স্যার স্ট্রং এর চেয়ে বেশি হয়েছে না? হ্যাঁ বুঝি নাই। ভেরি দিলে না স্যার, ভেরি দিলে স্যার ইনাফ এর চেয়ে একটু বেশি বলে দিচ্ছে না স্যার? হ্যাঁ এটা যেহেতু নিয়মের মধ্যে আছে, আমরা পজিটিভে সিম্পলে এনাফ ব্যবহার করবো, কমপ্লেক্সে সো ব্যবহার করবো, কম্পাউন্ডে ভেরি ব্যবহার করবো। আর ওদিকে নেগেটিভ অর্থে কমপ্লেক্স সিম্পলে টু ব্যবহার করবো, কমপ্লেক্সে সো ব্যবহার করবো, কম্পাউন্ডে ভেরি ব্যবহার করবো। ঠিক আছে? স্ট্রং তো আছেই, স্ট্রং তো সব জায়গায় আছে, কিন্তু আমরা একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করলাম। এখানে এনাফকে তুমি ইন্টেন্সিফায়ার বলতে পারো, সো কে তুমি ইন্টেন্সিফায়ার বলতে পারো, ভেরি কে তুমি ইন্টেন্সিফায়ার বলতে পারো। ইন্টেন্সিফায়ার সম্পর্কে কিছুটা ধারণা মনে অন্যবের আছে। এটা আবার কি বুঝছো সবাই? ইন্টেন্সিফায়ার বুঝো সবাই? স্যার আমি নিজেই তো বুঝি না, আপনি আমার কেন তুমি বলতেছেন? একদিন বলেছিলে যে ইন্টেন্সিফায়ার ডাউন টুনার পড়ছিলে না তুমি এগুলা? ও জি স্যার, জি স্যার। মানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে আমরা পরিমাণের মাত্রা কমাবো বা বাড়াবো, পরিমাণের মাত্রা কমাবো বা বাড়াবো। আমি যদি বলি
দা ফ্লাওয়ার ইজ বিউটিফুল, তাহলে আমি এখানে একটা নির্দিষ্ট পর্যায়ে বিউটিফুল বলেছি, এখানে বাড়াইছি বা কমাইছি? না স্যার। এবার যদি বল দা ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, তাহলে মাত্রা একটু বেড়ে গেল না? এটা ইন্টেন্সিফায়ার। তাহলে ভেরি কে আমি ইন্টেন্সিফায়ার ব্যবহার, এইভাবে আমি যতগুলো অ্যাডজেক্টিভ, যতগুলো অ্যাডভার্ব মাত্রার পরিমাণের মাত্রা বাড়াবার জন্য বা কমাবার জন্য ব্যবহার করব, সেগুলোকে আমরা কি বলতে পারি? ইন্টেন্সিফায়ার বলতে পারি। যেগুলো দ্বারা কমাবো সেগুলো ডাউন টোনার, যেগুলো দ্বারা কমাবো সেগুলো কি? ডাউন টোনার। অন্য বুঝেছো ডাউন টোনার? জি স্যার। তুমি আমাকে প্রশ্ন করছিলে ডাউন টোনার কি, নিশ্চয় তুমি পার্সোনাল স্টাডি করো, আমি জানি, করো বলে হয়তো এটা প্রশ্ন করতে পেরেছো। আমি যদি বলি দা ফ্লাওয়ার ইজ লেস বিউটিফুল, তাহলে পরিমাণের মাত্রা কমালাম না? জি স্যার। তাহলে লেস কে আমরা ডাউন টোনার বলবো, বুঝেছো এখন? স্যার। তাহলে এখানে সবগুলোতে টু আছে, সো আছে, ভেরি আছে, এনাফ আছে, সবগুলো কিন্তু ইন্টেন্সিফায়ার। এবার এইটাকে, এবার দ্বিতীয় সেন্টেন্সটাকে অপোজিট করো। দা সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু ডু, অঙ্কটা এত কঠিন যে আমি করতে পারি না, এটার অপোজিট অর্থ কি কাউসার? জি স্যার। এটার অপোজিট অর্থটা বলো। দা সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু ডু, অঙ্কটা এত কঠিন যে আমরা করতে পারি না, এটার অপোজিট অর্থটা বলো। স্যার the sum is easy enough for me to do. না, বাংলা বলো না দেখি আগে। আচ্ছা অন্য বলো। স্যার বাংলা? স্যার অঙ্কটি আমার যথেষ্ট সহজ আমার জন্য করা। আমি তাহসিন বলো তো, এটা অপোজিট অর্থটা কি হবে, পজিটিভ বা পজিটিভ অর্থটা কি হবে? তাহসিন কি আমার কথা শুনতে পাই না? আমার মনে হচ্ছে যে অন্য আমার কথা আমেরিকা থেকে ঘুরে তাহসিনের কাছে যায়, আবার তাহসিনের কথা আমেরিকা থেকে ঘুরে আমার কাছে আসে। স্যার ও মানে স্যার আজকে বললেন চলে গেছে। আজকে পার্টিসিপেন্ট কম আছে। কেন? আজকে কি সময় তোমাদের কি পরীক্ষা আছে? মাত্র না স্যার, আজকে মাত্র না স্যার। আজকে তাহলে ক্লাসে পার্টিসিপেন্ট কম কেন? সবাই আসে নাই কেন? একটা মেয়েও নাই স্যার। মেয়েগুলা গেলে কোথায়? রাজিয়া তো কিছুক্ষণ আগে ঢুকছে আর বের হয়েছে, ঢুকছে আর বের হয়েছে। স্যার প্রাপন নাই, রুহান নাই। নেটের কি সমস্যা আছে? না স্যার। এই যে কথা বলাবো না, তোমাদের জমে আসবে, কিছুক্ষণ সময় নেই, 5-6 মিনিট আছে। তা স্যার আমার কিছু প্রশ্ন ছিল স্যার। এটা একটা কি বলো? স্যার আমার 3টা প্রশ্ন স্যার, আমি বইয়ে খুঁজে পাইছি। হ্যাঁ, বইয়ে 3টা প্রশ্ন খুঁজে পাইছি স্যার আমি। কি? স্যার এখানে স্যার একটা প্রশ্ন দিচ্ছে যে ট্রান্সফরমেশনে দেয়ার লিভড এ লার্নড ম্যান ইন এনশিয়েন্ট টাইম। স্যার কমপ্লেক্স করতে বলছে। দেয়ার ইজ এ দেয়ার লিভড এ লার্নড ম্যান ইন এনশিয়েন্ট টাইম। ইন এ লার্নেড ম্যান। জি স্যার। তো কি সমস্যাটা কি হয়েছে? কমপ্লেক্স বানাতে হবে স্যার। এই যে দেয়ার লিভ এ লার্নেড, এটা লার্নেড পড়বে স্যার লিভড ইডি। এভাবে তো। স্যার ডি। কি? স্যার দেয়ার এল আই ভি ই ডি। ও আচ্ছা, ইডি, এখানে ইডি আছে। পাস্ট টেন্স। জি স্যার। এ লার্নেড ম্যান, এটা ইন ইন এনশিয়েন্ট টাইম। এনশিয়েন্ট টাইম। জি স্যার। স্যার ডাবল এ পড়ছে। এটাতে এভাবে Yes, sir. Sir, কখন বলে স্যার a man in ancient time there lived a man who was learned. হ্যাঁ এভাবে হবে। আমি অ্যাডজেক্টিভটা নিয়ে ফেলবো, অ্যাডজেক্টিভটা ঠিক আছে। এরপরে ম্যানের পরে কো দিয়ে লিখবো হু ওয়াজ Learned. লার্নড। হয়ে গেছে তো কমপ্লেক্স। স্যার আরো একটা আছে স্যার। আচ্ছা আমাকে এই পয়েন্টটা আগে বুঝাতে দাও, এটা শেষ করতে দাও, তারপর বলো।
এই যে আমি বলতে চাইছিলাম যে the sum is too difficult for me to do, এটার অপোজিট বল এটা হবে যে অঙ্কটা জি, স্যার। এত কঠিন যে আমি করতে পারি না, অপোজিট অর্থ হবে অঙ্কটা এত সহজ যে আমি করতে পারি, ঠিক না? স্যার সো ইজি কি হবে না? বুঝতে পারছো না? আমি বাংলাটা বুঝতে পেরেছো? অঙ্কটা এত কঠিন আমি করতে পারি না, অপোজিট করলে কি হবে? অঙ্কটা এত সহজ আমি করতে পারি। তখন স্যার আমরা দা সিম্বলে সাম কি লিখবো? the sum is so easy that হ্যাঁ, I can do it. আগে সিম্পলটা লিখো, আগে সিম্পলটা হবে the sum is easy enough, পজিটিভে আমরা enough ব্যবহার করব, for me এখানে এই যে অবজেক্ট আসবে to do, বুঝছো? এখন Sir, কমপ্লেক্স কি হবে? the sum is The easy, sum so easy, is so easy so easy that I can do it. I can, এই পজিটিভ এখানে ক্লজ দ্যাট এর পরে আর নেগেটিভ লিখবে না, পজিটিভ লিখবে, আমাদেরটাই তো I can do it. বুঝছো? এখন আর কম্পাউন্ড কি হবে? The sum is so easy and I can do তো it. না, এখানে the sum is Very very easy, easy very. and I can do it, বুঝছো সবাই? Yes, sir. কারো সমস্যা আছে? Yes, sir. তাহলে রেজাল্টে সেই রকম সেন্টেন্স থাকতে পারে, রেজাল্টে বেশি থাকবে না। তোমাদের মনে রাখতে হবে টু দিয়ে দুই রকম, এই টু এর ক্ষেত্রে পর প্লাস অবজেক্ট নেই, টু এর ক্ষেত্রে পর প্লাস অবজেক্ট আছে, এনাফ দিয়ে দুই রকম, এনাফ এর ক্ষেত্রে পর প্লাস অবজেক্ট নেই, এনাফ এর ক্ষেত্রে পর প্লাস অবজেক্ট আছে। তাহলে অন্য ব্যাপার, তোমার ওই বাকি প্রশ্নগুলি বলো। Sir, after sir, children like playing video games the most. Sir, comparative করতে বলছে। চিলড্রেন Like playing video games the most. লাইক Playing video games the most. চিলড্রেন লাইক না প্লেইং Yes, sir. ভিডিও Video games. Games. the most। কাউসার পারবে এটা? কম্পিটিভ করতে পারবে? স্যার আমি একটা ভাবছি স্যার। হ্যাঁ বলো। Sir, children like playing video games than any other thing. হয়েছে তো? বুঝছে? হ্যাঁ হয়েছে। স্যার এরপর Children স্যার like একটু playing বেশি video game, confused। এখানে মোস্ট মানে ভিডিও গেমকে সবচেয়ে বেশি পছন্দ করে, অন্য জিনিসকে পছন্দ করে না। তো অন্য জিনিস হিসেবে এনি আদার থিং, ঠিক আছে? জি স্যার। চিলড্রেন লাইক প্লেইং ভিডিও গেমস মোর দেন লিখতে হবে, মোর দেন। জি স্যার। মোস্টের কম্পিটিটিভ কি? মোস্টের কম্পিটিটিভ মোর, More. মোর দেন এনি আদার থিং। তাহলে আমরা লিখবো কিভাবে? সবাই এগুলো কিন্তু আনকমন, এগুলো পরীক্ষা আসার পর এগুলো মনে রাখবে সবাই। মোর প্লেইং ভিডিও গেমস, এইটাকে আমরা সুপারলেটিভের মোর ডি বাদ দিয়ে দেবো, এটাকে মোর বানাবো। দেন এনি আদার থিং। এই সবাই বুঝছো এটা? কাসিম বুঝছো? একটা প্রশ্ন বলো। স্যার একটু বুঝি নেই, এটা একটু বুঝাবেন আরেকবার। স্যার এক মিনিট বাকি স্যার। বলো না, বলে ফেলো না তাড়াতাড়ি। Who knows what will come tomorrow? Who knows, এটা কি করতে বলছে স্যার? Negative retaining same meaning. Who knows what will come Tomorrow. নেগেটিভ করতে বলছে যে? জি স্যার।
retaining Nobody- same meaning. nobody knows. What will come tomorrow? হ্যাঁ, Sir, same meaning রাখতে পারো স্যার, same meaning. অসুবিধা কি? nobody who knows, nobody knows. কে জানে? কেউ জানে না। জি স্যার। কে জানে? উত্তরে কি আসবে? কেউ- কেউ জানে না। বুঝছো এখন? জি স্যার। হ্যাঁ, কে জানে যে আগামীকাল কি ঘটবে? তাহলে আমি অর্থ লিখবো যে কেউ জানে না। কে জানে? কেউ জানে না। একই অর্থ তো। হ্যাঁ, who knows, nobody knows. Who স্যার, believes ভুল in হবে? Allah? শুনতেছো অর্ণব? জি স্যার। এখন কি বুঝছো এটা? জি স্যার। আরো সেন্টেন্স আছে এরকম। who believes a liar? মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে? No one. নেগেটিভ করলে কি হবে? nobody believes a liar. Sir, no one হবে না one? no one দিলে হবে, no one দিলে হবে, none দিলে হবে, nobody দিলে হবে। জি স্যার। বুঝছো? জি স্যার। আরেকটা বলো যে what is life but full of sorrows? এটা কি হবে? স্যার বুঝি নাই। লিখতেছি দেখো। একই নিয়মে what is একই নিয়মের সেন্টেন্স what is life but full of sorrows। এখন বুঝছো? What is life but full of sorrows? একই জনের সেন্টেন্স না? জি স্যার। এটাকে কিভাবে অ্যাসার্টিভ করবে বা নেগেটিভ করবে? আমি who এর পরিবর্তে কি ব্যবহার করেছি? Nobody. nobody, no one, none, nobody, no one। None. আর what এর পরিবর্তে কি ব্যবহার করব? Nothing. nothing ব্যবহার করব। তাহলে লিখতে হবে life is nothing Nothing but full of sorrows. but full of sorrows। বুঝছো? স্যার।